আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আজ আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমার মানবদেহের এলবো জয়েন্ট। তো আমরা এলবো জয়েন্ট সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে কিছু প্রাসঙ্গিক জিনিসপত্র প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। যেমন আমরা টিচিং প্রফেশন অথবা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে হিউম্যান বডিকে 4টি ভাগে ভাগ করে থাকি, যথা আপার লিম্ব বা আপার এক্সট্রিমিটি, লোয়ার লিম্ব বা লোয়ার এক্সট্রিমিটি, বডি ট্রাঙ্ক অথবা চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন এবং হেড নেক ব্রেন। তো আজকে আমরা যে এলবো জয়েন্ট নিয়ে আলোচনা করব, এই এলবো জয়েন্টটি হচ্ছে আমাদের আপার লিম্বের একটি জয়েন্ট। তো প্রথমে আমরা আসুন জেনে নেই এই এলবো জয়েন্টটির অবস্থান কোথায়। এটি হচ্ছে আমাদের আর্ম এবং ফোরামের সংযোগ স্থলে অবস্থিত, অর্থাৎ বাংলায় যাকে আমরা কনুইর জয়েন্ট বলে থাকি। এতে কি কি বোনস থেকে থাকে বা লোকেশন বা এটাতে কি কি বোনস নিয়ে তৈরি হয় এলবো জয়েন্টটি। তো এখানে প্রধানত 3টি বোনস থাকে, আর্মের হিউমেরাস বোন এবং ফোরামের রেডিয়াস এবং আলনা। এই 3টি বোনস নিয়ে আমাদের এলবো জয়েন্টটি তৈরি হয়। তো এলবো জয়েন্ট সম্পর্কে এখন তো আমরা জানবো যে এলবো জয়েন্ট আসলে কী। এটি হচ্ছে একটি হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। হিঞ্জ শব্দের বাংলা অর্থ হচ্ছে কবজা, অর্থাৎ আমরা যখন ঘরে একটি দরজা আমরা লাগাই বা খুলি তখন দেখব যে আমরা দরজাটি একদিকে শুধু খুলে অপর দিকে লক করা থাকে। তেমনি আমাদের কনুই জয়েন্টটিকে কবজা বা হিঞ্জ টাইপ জয়েন্ট বলা হচ্ছে, কারণ এটি একদিকে ভাঁজ হয়, অপর দিকে যেতে চায় না, একটা লক সিস্টেম আছে। এছাড়া আমরা এটাকে বলতে পারি স্ট্রাকচারালি যে এটি হচ্ছে একটি কার্টিলেজিনাস জয়েন্ট, কেননা এই জয়েন্টের উপরিভাগে অর্থাৎ রেডিয়াস এবং আলনা যেটা হচ্ছে ফোরাম বোনস তার উপরিভাগে এবং হচ্ছে হিউমেরাস বোনসের নিম্নভাগে আমাদের কার্টিলেজ থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। এছাড়া ফাংশনালি আমরা বলতে পারি যে এলবো জয়েন্টটি হচ্ছে একটি সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট। তাহলে আমরা বললাম যে এটি হিঞ্জ টাইপ অফ কার্টিলেজিনাস অ্যান্ড সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট। সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট বলার কারণ হচ্ছে এই জয়েন্টের মধ্যে একটি সাইনোভিয়াল ক্যাভিটি থাকে এবং সেই ক্যাভিটি সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে। এখানে বলে রাখা ভালো যে আমাদের কার্টিলেজিনাস জয়েন্টটি আমাদেরকে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং সাইনোভিয়াল ফ্লুইড থাকার কারণে এটি আমাদের জয়েন্টকে লুব্রিকেন্ট করে রাখে এবং আমরা খুব ইজিলি এই জয়েন্টটিতে মুভমেন্ট করতে পারি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই জয়েন্টটি হচ্ছে মোস্ট স্ট্রং অ্যান্ড স্টেবল জয়েন্ট অফ দ্য হিউম্যান বডি। এটা আমরা একটু জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নিই এটা প্লেন এবং অ্যাক্সিসের ভিত্তিতে এটা কী ধরনের জয়েন্ট। প্লেন এবং অ্যাক্সিসের ভিত্তিতে এটি হচ্ছে আমাদের ইউনিঅ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট। ইউনিঅ্যাক্সিয়াল শব্দের অর্থ হলো এখানে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কাভার করে, যার ফলে আমরা এখানে দুটো মুভমেন্ট পাবো, যথা ফ্লেকশন কনুই ভাঁজ করা এবং হচ্ছে এক্সটেনশন কনুই সোজা করা। তাহলে আমরা যদি কনুই ভাঁজ করা এবং সোজা করা পাই তাহলে আমরা জানলাম যে এলবো জয়েন্টের ফিজিওলজিক্যালি মুভমেন্ট হচ্ছে দুটো। কনুই ভাঁজ করা বা ফ্লেকশন এর মুভমেন্ট সাধারণত হচ্ছে 0 থেকে 145 ডিগ্রি 135 ডিগ্রি এবং এক্সটেনশন মুভমেন্টটি হচ্ছে 135 থেকে 0 ডিগ্রি। তাহলে আমরা যে বললাম যে ফ্লেকশন এবং এক্সটেনশন এই দুটো মুভমেন্ট হচ্ছে ফিজিওলজিক্যাল মুভমেন্ট। এছাড়া আমরা যখন স্টুডেন্টদের ইউনিভার্সিটি বা কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই তখন আমাদের এই পজিশনটাকে বা এই জয়েন্টের যে পজিশন মেনটেন করে থাকি সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল মুভমেন্ট। এছাড়া আমাদের এই অ্যানাটমিক্যাল মুভমেন্ট ফিজিওলজিক্যাল মুভমেন্ট ছাড়াও কিছু মুভমেন্ট আমরা পেশেন্টের উপর করে থাকি ট্রিটমেন্ট পারপাসে, সেগুলোকে বলা হয় অ্যাক্সেসরি মুভমেন্ট। সেগুলো হতে পারে গ্লাইডিং, স্লাইডিং, গ্যাপিং, কম্প্রেশন এক্সেট্রা। তাহলে আমরা রেঞ্জ অফ মোশন জানলাম, মুভমেন্ট জানলাম। এখন আমরা জানবো এলবো জয়েন্টের মাসেলগুলো নিয়ে। এলবো জয়েন্ট ভাঁজ করতে যে মাসেলগুলো কাজ করে তাকে আমরা বলি ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল অফ দ্য এলবো জয়েন্ট। এক্ষেত্রে সাধারণত 3টি মাসেল আমাদের কাজ করে থাকে, তাদেরকে আমরা সংক্ষেপে বলি বিবিসি মাসেল, অর্থাৎ বাইসেপস ব্রাকিয়ালিস এবং কোরাকোব্রাকিয়ালিস। আর এলবো জয়েন্ট বা কনুইটি সোজা করতে যে মাসেলগুলো কাজ করে তাদেরকে আমরা সংক্ষেপে বলি টিএ মাসেল, অর্থাৎ ট্রাইসেপস এবং অ্যানকোনিয়াস মাসেল। তাহলে এই যে আমরা মাসেলগুলো বললাম, এই ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল এবং এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল, এরা হচ্ছে আমাদের এলবো জয়েন্টের মুভমেন্টের সাথে সংযুক্ত। এই মাসেলগুলোকে আমাদের নার্ভ সাপ্লাই করে থাকে সাধারণত মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ এবং হচ্ছে মিডিয়াল নার্ভ। এখন আমরা যাব ব্লাড সার্কুলেশনে, যে এলবো জয়েন্টের ব্লাড সার্কুলেশনটা আসলে কীভাবে বা কোন আর্টারির মাধ্যমে হয়। তো এখানে আমরা দেখতে পাই যে রেডিয়াল কোলেটারাল আর্টারি, মিডিয়াল কোলেটারাল আর্টারি, রেডিয়াল রিকারেন্ট আর্টারি, মিডিয়াল রিকারেন্ট আর্টারি, এই আর্টারিগুলো আমাদের এলবো জয়েন্টে ব্লাড সার্কুলেশন করে থাকে।
এছাড়া আমরা যদি এখন যাই যে আমাদের লিগামেন্টগুলো কী কী এলবো জয়েন্টের মধ্যে, তাহলে আমরা এখানে প্রধানত কয়েকটি লিগামেন্ট পেয়ে থাকি। সেগুলো হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, অ্যানুলার লিগামেন্ট এবং হচ্ছে কোয়াড্রেট লিগামেন্ট। তো আমরা এলবো জয়েন্টের লিগামেন্টগুলো জানলাম, ব্লাড সার্কুলেশন জানলাম, নার্ভ সাপ্লাই জানলাম, মাসেল জানলাম, মুভমেন্ট জানলাম, রেঞ্জ অফ মোশন জানলাম এবং কোন অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট সেটি আমরা জানলাম, সাইনোভিয়াল ক্যাটাগরি কেন কাটলে জানে এগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো এলবো জয়েন্টে কমন প্রবলেম বা ইনজুরিগুলো কী কী। আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা প্রথমে বলতে পারি এই ইনজুরিগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো সফট টিস্যু ইনজুরি, একটা হচ্ছে হার্ড টিস্যু ইনজুরি। তো ওভারঅল এখানে যে প্রবলেমগুলো হয় তা প্রথমত হচ্ছে সফট টিস্যু ইনজুরির মধ্যে স্প্রেইন, স্ট্রেইন, রাপচার, ব্রুইজ, এছাড়াও হতে পারে ডিসলোকেশন, সাবলাক্সেশন, সেপারেশন, ফ্র্যাকচার, টেনিস এলবো, গলফার্স এলবো, স্টুডেন্টস এলবো, তারপরে হলো বার্সাইটিস, টেন্ডিনাইটিস, ক্যাপসুলাইটিস এক্সেট্রা। তো প্রথমে যখন আমরা এই জিনিসগুলো খেয়াল করবো যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে এলবো জয়েন্টের প্রবলেম নিয়ে আসবে, মাথায় রাখতে হবে যে প্রথমে পেশেন্টের অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিসের মাধ্যমে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করবো। করার পরবর্তী পর্যায়ে হচ্ছে ট্রিটমেন্টটি পরিপূর্ণ করতে গেলে আমরা একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের সহায়তা নেব, যাতে করে একটি রোগী প্রপার ডায়াগনোসিস বেসড ট্রিটমেন্ট পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সকলকে অনুরোধ করব যে লক্ষণভিত্তিক চিকিৎসা থেকে দূরে থাকবেন, আপনার ডায়াগনোসিস বেসড প্রপার ট্রিটমেন্ট করবেন। কেননা লক্ষণভিত্তিক চিকিৎসা শুধুমাত্র আপনার লক্ষণগুলোকে দূর করে দেয় কিন্তু রোগটাকে জিইয়ে রাখে, কিন্তু আপনি যদি ডায়াগনোসিস বেসড ট্রিটমেন্ট করেন আপনার রোগটা নিরাময় হয়ে গেলে লক্ষণগুলো অটো চলে যাবে। আরেকটি কথা না বললেই নয় যে আপনি অবশ্যই আপনার ফিজিওথেরাপি চিকিৎসায় একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের লিখিত প্রেসক্রিপশনের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে গ্রহণ করবেন। অন্য কোনো কনসালটেন্টের মাধ্যমে ফিজিওথেরাপি প্রেসক্রিপশন গ্রহণ করে ভুল চিকিৎসা নিয়ে প্রতারিত হবেন না। ধন্যবাদ সকলকে।